চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পাবলিক প্রসিকিউটর পিপি জজ কোর্ট পটুয়াখালী অ্যাডভোকেট মোহাম্মদ মুজিবুর রহমান টোটন। শুভ সকাল স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুভ সকাল, ভালো আছি, ধন্যবাদ আপনাদের সকলকে। বর্তমান সময়ে নারী নির্যাতন এবং শিশু নির্যাতনের কথা আমরা বারবার শুনছি এবং এরকম ঘটনা কিন্তু আমরা প্রতিনিয়তই দেখছি নিউজে। সো এই ধরনের ঘটনা আসলে মূল কারণটা কি? বিগত 2 মাস যাবত আমরা যেটা পত্রপত্রিকা এবং বিভিন্ন পরিসংখ্যানে আমরা যেটা জানতে পারি যে প্রায় শতাধিক নারী এবং শিশু নির্যাতনের ঘটনা বাংলাদেশে ঘটছে। তো এটার পিছনে মূলত বিগত 15 বছরের বিচারহীনতা ছিল, অপরাজনীতি ছিল, বিচার বিভাগের স্বাধীনতা ছিল না, এটা ফরমাইশি বিচার ছিল, অপসংস্কৃতি ছিল, অপরাজনীতি ছিল এবং রাজনৈতিক হস্তক্ষেপ ছিল। মূলত এই সকল কারণেই নারী এবং শিশু নির্যাতনের ঘটনাগুলো উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এই নারী নির্যাতন এবং শিশু নির্যাতনের যে প্রবলেমগুলো, সেগুলো আসলে কমিয়ে আনার জন্য কি করা যেতে পারে, কোন উপায় আছে? আমাদের যে প্রচলিত আইন আছে সে আইন অপ্রতুল। এখানে আইনের কিছু বিধান আরও কঠোরভাবে করতে হবে, কিছু সংস্কার করতে হবে, কিছু সংশোধন আনতে হবে। শুধু আইনের সংশোধন আনলেই হবে না, এটার সাথে যারা তদন্তকারী সংস্থা আছে, ইনভেস্টিগেটিং অথরিটি, সেখানেও তাদের আমূল একটা পরিবর্তন আনতে হবে। যেমন আগে দীর্ঘ সূত্রিতা ছিল, তদন্তের সময় ছিল 180 দিন, সেটাকে কমিয়ে আনার জন্য ইতিমধ্যে আপনারা জেনেছেন যে ইন্টারিম গভর্নমেন্টের আমাদের যিনি আইন উপদেষ্টা মহোদয় আছেন, উনি বলেছেন এটাকে অর্ধেক সময় আনার জন্য 90 ডেজ, আর বিচারটাও কমিয়ে আনার জন্য ওনার একটা পরামর্শ এবং সুপারিশ আছেন। আমরাও এটা মনে করি, আইন অঙ্গনের একজন মানুষ হিসাবে, জেলার আইন কর্মকর্তা হিসাবে আমরাও এটা মনে করি যে অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে এটা তদন্তটা শেষ করতে হবে। এবং যদিও তদন্তের সময়টা 15 দিন শেষ হওয়ার মতো না, একটু সময় বেশি লাগতে পারে, যেহেতু আপনারা জানেন যে একটা ধর্ষণের মামলায় মেডিকেল সার্টিফিকেটের প্রয়োজন আছে, ডিএনএ প্রয়োজন আছে, আলামতের প্রয়োজন আছে। এই সকল কিছু পর্যালোচনা করে একটা চার্জশিট দিতে হলে, পুলিশ রিপোর্ট দিতে হলে একটা সময়ের প্রয়োজন এবং অতি দ্রুত সময়ের মধ্যে এটা করা প্রয়োজন এবং বিচারটাও খুব দ্রুত সময়ের মধ্যে বিচার সম্পন্ন করা প্রয়োজন। যদি কঠোরভাবে এবং যদি এইভাবে বিচারটা করা যায়, তাহলে আমার মনে হয় যে অনেকটা নারী শিশু নির্যাতন কমবে। রাইট। আইন প্রয়োগ যদি আরও কঠোরভাবে করা যায়, তাহলে কি আসলে প্রবলেমগুলো যে সামাজিকতার যে অবক্ষয় হচ্ছে, সেগুলোকে আসলে পুরোপুরি ঠিক করা সম্ভব, নাকি আসলে সচেতনতাও বাড়ানো দরকার? কোনটা মনে হয় আপনার কাছে? ধন্যবাদ। আমি মনে করি যে আইনের কঠোরতাও বাড়াতে হবে, পাশাপাশি যে আইনের যেটা বিচারের যে অপসংস্কৃতিটা ছিল, বিচার ব্যবস্থায় যে শিথিলতা ছিল, সেটাকে কঠিন করতে হবে, কঠোর করতে হবে। পাশাপাশি আমাদের অ্যাওয়ারনেসটা বাড়াতে হবে, সচেতনতা বাড়াতে হবে। এটা ব্যাপারে স্কুল, কলেজ, বিভিন্ন ধর্মীয় উপাসনা, মসজিদ, মাদ্রাসা, যে সকল প্রতিষ্ঠান আছে, সামাজিক যে সকল সংস্থা আছে, সংগঠন আছে, এদের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করতে হবে। অবশ্যই এই দেশের সাধারণ মানুষের মধ্যে এটাকে বোঝাতে হবে, এটা প্রয়োজন, আইনের সংস্কারও প্রয়োজন, আইনকে কঠোর হওয়া প্রয়োজন। আচ্ছা স্যার, আমি তো আইন সম্পর্কে অনেক কিছুই শুনছি, নতুন নতুন আইন সংস্কার হচ্ছে, নতুন নতুন আইন গঠন করা হচ্ছে, কিন্তু বাস্তবায়ন আমরা খুব কমই দেখতে পাচ্ছি। আসলে এটা আমাদের কাছ পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা সেটিও একটি প্রশ্নের বিষয়। এবং আমরা যে ধরনের ইনসিডেন্ট এখন দেখে অভ্যস্ত হয়ে যাচ্ছি, আমরা প্রতিনিয়ত নারী নির্যাতন, শিশু নির্যাতন, ধর্ষণ সব মিলিয়ে আসলে আমাদের নিজেদের যে একটা সেফটির বিষয় আছে, সেটা আমরা প্রতিনিয়ত সংশয়ে ভুগছি। এইসব বিষয়ের জন্য আসলে আমাদের কি করণীয় রয়েছে, বা আসলে আমাদের যে বাস্তবায়নের যে বিষয়টি, আমাদের নর্মাল যারা আমরা আসলে আমজনতা রয়েছে তাদের কাছে বারবার প্রশ্ন জাগে বাস্তবায়নটা কোথায় হচ্ছে। আইন তো আমরা সকলেই শুনছি, জানছি, এই ব্যাপারে আসলে আপনার মতামত কি স্যার? বাস্তবায়ন তো মূলত আমাদের দেশের প্রতিটি সুনাগরিকের প্রয়োজন, এটা মেনে চলা, এটার সাথে আমাদের সকলকেই আমাদের জড়িত হওয়া উচিত। আর যেহেতু দীর্ঘদিন যাবৎ আমরা সকলেই জানি দেশে একটা অপরাজনীতি ছিল, বিগত 15 বছর মানুষ বিচার পায় নাই, বিচারহীনতা ছিল, বিচার বিভাগের স্বাধীনতা ছিল না, ভোটাধিকার ছিল না, বাক স্বাধীনতা ছিল না, একটা রেজিমের কাছে বন্দী ছিল এই দেশ। তো সেক্ষেত্রে সেটা থেকে আমাদের উত্তরণ হওয়া প্রয়োজন এবং এটা উত্তরণ ঘটলেই আমাদের মধ্যে সচেতনতা আসলে আমরা মনে করি, আশা করি ইনশাল্লাহ
এটা থেকে আমরা উত্তরণ করতে সক্ষম হব। জি স্যার, অবশ্যই আমরা চাই আসলে এই ধরনের ইনসিডেন্টগুলো আর না ঘটুক, আর আইনের প্রয়োগটা হয়তো বা আরও কঠোরভাবে আসলে সবার সামনে ফোকাস করলে যারা আসলে এই ধরনের কর্মকাণ্ড করার চিন্তা ভাবনাও মাথায় যেন না নিয়ে আসতে পারেন। স্যার, বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে, এই প্রেক্ষাপটটা কি, এবং আসলে আমরা যে সংস্কারের কথা বলছি কোনটি আসলে বেশি জরুরি, নির্বাচন নাকি সংস্কার? আসলে আমি আগেও বলেছি যে বিগত 15 বছর এই দেশটা মানে একেবারে শেষ পর্যায়ে, শেষ অবস্থায়। আপনি অর্থনীতি বলেন, সামাজিক বলেন, রাজনীতি বলেন, ধর্মীয় বিধিবিধান বলেন, সাংস্কৃতিক বিষয় বলেন, প্রত্যেকটাই কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে। তো সেখানে আমাদের প্রথমে সংস্কারও প্রয়োজন। কিছু কিছু বিষয় যেটা সংস্কার না হইলেই নয় বা না করলেই নয়, সেই সংস্কারগুলো অবশ্যই করতে হবে, এবং পাশাপাশি নির্বাচনও খুব দ্রুত ব্যবস্থা করতে হবে। যেহেতু একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা গেলে, আমরা জানি যে ইন্টারিম গভর্নমেন্ট একটা ক্রাইসিস মুহূর্তে এই সরকার, আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং তার উপদেষ্টা মণ্ডলী নিয়ে যেভাবে একটা ক্রাইসিস মুহূর্তে উত্তরণ ঘটিয়েছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, তাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু পাশাপাশি সংস্কার শেষ করে অতি দ্রুত সময়ের মধ্যে একটা নির্বাচনের প্রয়োজন। কারণ একজন নির্বাচিত সরকারই পারে একটা দেশকে সঠিকভাবে পরিচালনা করতে। স্যার, এবার একটু আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে চাই। ছোটবেলায় কোথায় কেটেছে, কোথায় পড়াশোনা করেছেন? আমার শৈশব কৈশোর পটুয়াখালীতে, আমার জন্ম পটুয়াখালী। আমি পটুয়াখালী জুবলি স্কুলের এসএসসি করেছি 1980 সালে। পটুয়াখালী সরকারি কলেজে পড়াশোনা করেছি। বরিশাল বিএম কলেজ থেকে অনার্স করেছি, আর ল করেছি পটুয়াখালী থেকে। এবং 1994 সালে আমি আইন পেশায় যোগদান করেছি। আজকে দীর্ঘ প্রায় 31 বছর। এর মধ্যে বহু লিটিগ্যান্ট পিপুলের মামলা চালিয়েছি, বহু নারী নির্যাতনের যারা আমাদের ভিকটিম, এই সমাজের যারা লিটিগ্যান্ট পিপুল আছে তাদের পক্ষে আইনি লড়াই করেছি। বিভিন্ন যারা অন্যায় শিকার হয়েছে সেই সকল ব্যক্তিদের পক্ষে মামলা লড়েছি, আইনি লড়েছি। 2001 সালে বিএনপির সরকারের সময় আমি অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ছিলাম। 2008 সালে পাবলিক প্রসিকিউটর ছিলাম। আবার এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় বর্তমান সরকার আমাকে পটুয়াখালী জেলার প্রধান আইন কর্মকর্তা অর্থাৎ পিপি হিসেবে দায়িত্ব দিয়েছেন। আমি চালিয়ে যাচ্ছি যাতে আমার এলাকার, আমার দেশের, আমার রাষ্ট্রের আইনের সহায়তা আমার মাধ্যমে হতে পারে। আমি সেইটাই করছি। আর ব্যক্তিগত জীবনে আমি, আমার এক ছেলে এক মেয়ে। ছেলে ইঞ্জিনিয়ার, ও আমেরিকায় পিএইচডি করতেছে, আর মেয়েও আমার এই লাইনেই আছে, আইন পেশায় আছে, লতে পড়াশোনা করতেছে। আচ্ছা, বেশ ভালো। স্যার, আমরা আগামী যে বাংলাদেশের কথা চিন্তা করছি, অবশ্যই আমরা একটা দুর্নীতিমুক্ত, একটা সুন্দর বাংলাদেশ আমরা সবসময় চাই। সেই জায়গা থেকে সংস্কারের যেহেতু সব সেক্টরেই হচ্ছে কম বেশি এবং আইনেও হচ্ছে, আর কি ক্ষেত্রে আসলে আপনার মতামত একটু এখানে ইনক্লুড করতে চাই, যে সেক্টরগুলোতে আসলে খুব বেশি জরুরি সবার আগে সংস্কার করা, কোন সেক্টর? আসলে প্রত্যেকটা সেক্টরই তো শেষ। অর্থনীতি সেক্টর শেষ, আমরা রাজনীতি বলি, অর্থনীতি বলি, সমাজনীতি বলি, প্রত্যেকটাই তো আমাদের অবক্ষয়ের শেষ পর্যায়ে। তো সেক্ষেত্রে অর্থনীতি একটা বড় বিষয়, রাজনীতি একটা বড় বিষয়। এই দুটো মূলত হইলে একটা রাষ্ট্র কাঠামো যদি ভালোভাবে করা যায়, তাহলে এই দুইটা প্রথম আমাদের প্রায়োরিটি দেওয়া উচিত। এবং পাশাপাশি আইনটা হলো সবচেয়ে বড় জিনিস। আইন যদি না থাকে তাহলে সামাজিক অবক্ষয় হবে এবং আমাদের সকল মানুষের, আমরা অনিরাপদ বোধ করব। এই দেশটা অনিরাপদ হবে। আমরা সেটা চাই না। আমরা চাই একটা সুন্দর স্বপ্নের একটা বাংলাদেশ, যেখানে সব মানুষ কথা বলতে পারবে, বাক স্বাধীনতা থাকবে, প্রত্যেকের ভোট প্রত্যেকে দিতে পারবে, আমরা সবাই মুক্ত বাতাসে সবাই সুন্দরভাবে চলাফেরা করতে পারবো। এইটা আমাদের প্রত্যাশা। এবং সেই সাথে আমরা নারীদের কিন্তু অংশগ্রহণ যদি বলি, এবং নারীদের যদি প্রত্যেকটা সেক্টরে নারীরা খুব সুন্দরভাবে দক্ষতার সাথে কিন্তু কাজ করছেন, এগিয়ে যাচ্ছেন, কর্পোরেট সেক্টরেও, অন্যান্য সেক্টরেও। কিন্তু এই যে ইনসিডেন্টগুলো ঘটছে এবং নারীদেরকে যে বারবার যে পিছিয়ে আনার যে একটি বিষয়, এবং স্বাভাবিকভাবে একটা নারী যখন এগিয়ে যেতে চায়, তার কাছের বা আশেপাশের যখন এরকম ইনসিডেন্ট তারা দেখতে পায়, স্বাভাবিকভাবে সে পিছিয়ে পড়ে। সো এই ধরনের ইনসিডেন্ট কতটুকু ইফেক্ট করছে নারী সমাজকে, এবং নারী সমাজের জন্য কতটা আসলে এটা
হুমকিদায়ক কিনা, বা নারী সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো পদক্ষেপ বা কোনো পরামর্শ আপনার আছে কিনা স্যার? অবশ্যই এটা হুমকিদায়ক। ব্যক্তিগত কথাই বলে, আমার মেয়ে যখন ভার্সিটিতে যায় তখন মাঝে মাঝে বলে বাবা আমার ভয় করছে। তো এটা আমি একজন বাবা হিসেবে, আমি একজন অভিভাবক হিসেবে, এই যে সচেতন নাগরিক হিসেবে এটা আমাকেও খুব বড় করে পীড়া দেয়। তা আমি আমার পরিবার থেকেই যখন এটা উপলব্ধি করি, সারা দেশের আমার মা বোন যারা কর্মক্ষেত্রে আছেন, কর্পোরেট লেভেলে আছেন, যে ক্ষেত্রেই আমরা বলি না কেন, সেখানে তাদের সুরক্ষা দেওয়াটা রাষ্ট্রের দায়িত্ব। এবং যদি রাষ্ট্রকে এইটা সুরক্ষা দেওয়া না যায় তাহলে আমাদের দেশ পিছিয়ে পড়বে, আমাদের সমাজ পিছিয়ে পড়বে, আমরা সামগ্রিকভাবে সকলেই পিছিয়ে পড়ব। তা আমাদের উচিত এটাকে কঠিন হওয়া, এবং এখানে আমাদেরকে, নারীদেরকে, আমাদের মা বোনদেরকে তাদের নিরাপত্তা দেওয়া, নিরাপত্তার বিধান তৈরি করা, এবং এইভাবে সর্বোচ্চ ক্ষেত্রে আমাদের রাষ্ট্রের উচিত তাদের পাশে দাঁড়ানো। রাষ্ট্র যেভাবে তাদের পাশে আছে আরও কঠোরভাবে তাদের পাশে দাঁড়াতে হবে তাদের সেফটি সিকিউরিটির জন্য। আপনি তো অনেক ব্যস্ত থাকেন স্যার, তারপর অবসর সময় পাওয়া হয় কিনা, হলে কি করা হয়? অবশ্যই আমি আইনের মানুষ, তার বাইরে আমি একজন রাজনৈতিক কর্মী, আমি রাজনীতির সাথে জড়িত। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পটুয়াখালী জেলার একজন কর্মী অথবা নেতা, যেটাই আমরা বলি। আমি মানুষের কাজ করি, সামাজিক কাজ করি, ধর্মীয় কাজ করি, পাশাপাশি আইনের কাজও করি। এই মিলিয়ে আমার সারা দিন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। আশা করছি দর্শকদের ভালো লাগবে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। ধন্যবাদ আপনাদেরকেও, অনেক অনেক ধন্যবাদ। এটিএন বাংলাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফিজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।